সো এখন আমরা জিওমেট্রিক মিন, হারমোনিক মিন এবং এরিথমেটিক মিন মানে মিনের যে 3 ধরনের প্রকারভেদ আছে ওই 3 ধরনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। যদি আমরা এতক্ষণ আমাদের ইউনিভেরিয়েট অ্যানালাইসিসের ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলছি, এখন আমরা একটু মিন সম্পর্কে একটু জানার চেষ্টা করবো, যে এরিথমেটিক মিন যে 3 ধরনের হয়ে থাকে, এরিথমেটিক, জিওমেট্রিক অ্যান্ড হারমোনিক মিন নিয়ে। তো আমরা এতক্ষণ যে মিন সম্পর্কে জানলাম ওইটা ছিল আসলে আমাদের এরিথমেটিক মিন। এখন আমরা জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন নিয়ে একটু কথা বলবো। সো জিওমেট্রিক মিন এর মানে যদি বলি, এটার মানে আসলে তেমন আহামরি কিছুই না, জাস্ট যেমন ডেফিনেশন দেওয়া আছে এই জায়গায়। জিওমেট্রিক মিনের আমার বোঝার জিনিস হলো আমাদের ফর্মুলাটা জানতে হবে। তো জিওমেট্রিক মিনটা আমরা বাইর করি কীভাবে? আমাদের যতগুলো সংখ্যা বা নাম্বার দেওয়া থাকবে ওই সবগুলোর একসাথে মাল্টিপ্লাই করবো একটা রুটের ভিতরে রাখা, এবং ওই সংখ্যাটাকে আবার আমরা রুটের উপরে দিয়ে যে ফর্মুলাটা ক্যালকুলেট করবো ওই জিনিসটাকে আমরা বলছি জিওমেট্রিক মিন। আর যদি বলি জিওমেট্রিক মিনটা আসলে কখন ইউজ করা হয়, আমাদের ইন্টারেস্ট রেট বা গ্রোথ রেট ওই সকল রেটগুলো বাইর করার ক্ষেত্রে আমরা আসলে জিওমেট্রিক মিনটা ইউজ করি। যদি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, যদি বলি যে আমাদের 1 2 3 4 6 এদের যদি আমরা জিওমেট্রিক মিনটা বের করতে বলি, তাহলে আমাদের জিওমেট্রিক মিন হবে GM equals root over 1 into 2 into 3 into 4 into 6। আর এই অংশ হবে আমাদের যে আমাদের সংখ্যা আছে এখানে 5টা, সো আমরা এখানে 5 বসিয়ে দিব। সো এটা ক্যালকুলেট করলে আমরা যেটা সংখ্যাটা পাবো আসলে ওই জিনিসটা বলতেছে আমরা জিওমেট্রিক মিন। তো তারপরে আমরা দেখব হারমোনিক মিনের ব্যাপারটা। সো হারমোনিক মিন বা রিসিপ্রোকাল মিন আমরা যেটাই বলি, হারমোনিক মিনটাকে আমরা রিসিপ্রোকালও বলতে পারি। রিসিপ্রোকাল মানে সোজা কথা বলতে গেলে উল্টা। সো হারমোনিক মিন সব কিছু উল্টা হবে আমাদের। যেমন এরিথমেটিক মিন আমরা যেমন বের করছি সোজাভাবে, হারমোনিক মিন ওই জিনিসটা উল্টাভাবে করবো। ওই উল্টাভাবে করলে আসলে ব্যাপারটা হারমোনিক মিন হয়ে যায়। সো হারমোনিক মিনের ফর্মুলা যদি আমরা দেখি, প্রথমে HM equal to REC লেখা আছে। REC মানে রিসিপ্রোকাল মানে উল্টা, ইন্টু সামেশন অফ রিসিপ্রোকাল XI ডিভাইডেড বাই N। মানে প্রথমে আমরা রিসিপ্রোকাল বা উল্টাইয়ে সামেশন করব, তারপরে N দিয়ে ভাগ করব। N ভাগ করার পরে যে রেজাল্টটা পাবো ওইটা আমরা আবার উল্টে দিব। তো আবার উল্টে দিলে আমরা যেটা পাবো আসলে ওইটাই হবে আমাদের হারমোনিক মিন। সো আমরা যদি এখানে দেখি আমাদের হারমোনিক মিনটা একটা বাইর করে যদি দেখি যে আমাদের 4 5 এবং 10 এই 3টা সংখ্যার যদি আমরা হারমোনিক মিন বের করি, তাহলে আমরা কীভাবে বের করতে পারি? হারমোনিক মিন HM ইকুয়ালস, আমরা যেমন ফর্মুলা দেখলাম, রিসিপ্রোকাল ইন্টু সামেশন অফ রিসিপ্রোকাল XI ডিভাইডেড বাই N। সো রিসিপ্রোকাল এই জায়গায় যদি আমরা এটা রেখে দিই, দেন আমরা এখানে লিখতে পারি রিসিপ্রোকাল মানে আমরা কী করবো, সরাসরি 4 না লিখে আমরা লিখবো 1/4, মানে আমরা সংখ্যাটা জাস্ট উল্টে দিতেছি। সো রিসিপ্রোকাল 1/4 প্লাস 1/5 প্লাস 1/10, এবং যেহেতু আমাদের সংখ্যা আছে 3টা তাই আমরা 3 দিয়ে ভাগ করে দিব। সো আমরা যদি এখানে ক্যালকুলেশনটা করি তাহলে আমাদের এই সামনে তো রিসিপ্রোকাল থাকবেই, ইন্টু আমাদের উপরে আসবে 60, আর যদি সবটা আমরা লসাগু করে যোগ করে দিয়ে আসবে 33, আর নিচে আছে 3। সো রিসিপ্রোকাল ইন্টু 33 ডিভাইডেড বাই 16 ইন্টু 13। সো কাটাকাটি করে দিলে আমাদের আসে 11। সো রিসিপ্রোকাল 11/16। সো আমরা যেহেতু আমরা এখানে আবার রিসিপ্রোকাল করতে হবে, তো আমরা কি করব, ব্যাপারটাকে আমরা এখানে এই জিনিসটাকে উল্টে দেবো। উল্টে দিলে আমাদের 60 চলে যাবে উপরে এবং 11 চলে আসবে নিচে। তারপর যদি আমরা ভাগ করে থাকি 5.45, তাহলে এই সংখ্যাটা আসলে আসতেছে আমাদের কি হারমোনিক মিন। সো জাস্ট উল্টাইয়া যদি আমরা নর্মাল ক্যালকুলেশনটা করে দিই আমরা পেয়ে যাই আমাদের হারমোনিক মিন। আমাদের তারপরে টপিক হচ্ছে মেজার্স অফ ডিসপারশন। সো মেজার্স অফ ডিসপারশন যদি বলি কি, এটা আমাদের যেমন ডেফিনেশন লেখা আছে যে মেজার অফ ডিসপারশন প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট দ্য স্প্রেড অফ এ ভেরিয়েবল ভ্যালু। স্প্রেড মানে আমাদের কতটুকু স্প্রেড হইতেছে।
সো কতটুকু স্প্রেড হইতেছে মানে কি এটা আমি আসলে জানি না। এগুলো আসলে পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, বাট আপনি পড়তে চাচ্ছেন, সো ইউ আর ওয়েলকাম। এই জিনিসগুলার মানে আমি খুব একটা বুঝি না, আর আমি ট্রাই করছি বুঝার, বাট জিনিসগুলো খুবই কী বলে এটারে অগোছালো মনে হয় আর গোলমেলে মনে হয়। জিনিসটা মানে অন্য সব কিছুর মতো খুব সহজে বোঝার মতো ব্যাপার না। সো আপনি চাইলে ট্রাই করতে পারেন, বাট আমি যতটুকু জানি আসলে আমি ঠিক ততটুকু বলতে পারতেছি। আসলে ব্যাপারটা বোঝা একটু টাফ, ইভেন আমার জন্য টাফ। আমি এই জন্যে পড়ি নেই জিনিসগুলো আর খুব ডিটেইলে। সো এখানে মেজার্স অফ ডিসপারশন দুইটা দেওয়া আছে, অ্যাবসলিউট মেজার, রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এগুলো আসলে কি আমি নিজেও জানি না। সো এখানে রেঞ্জ নিয়ে আমরা যদি জাস্ট এক লাইনের ডেফিনেশন দেখি, রেঞ্জ ইজ দ্য সিম্পল ডিফারেন্স বিটুইন স্মলেস্ট অ্যান্ড দ্য লার্জেস্ট ভ্যালু। তো রেঞ্জ জিনিসটা কী হবে, তাহলে আমাদের সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট ওই দুটো সংখ্যার বিয়োগফলকে আমরা রেঞ্জ বলতে পারি। আর কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ বের করার ফর্মুলাও এই জায়গায় দেওয়া আছে। পাশাপাশি কোয়ার্টাইল ডেভিয়েশন ইজ আ হাফ অফ ডিফারেন্স বিটুইন দ্য আপার অ্যান্ড লোয়ার quantities. আচ্ছা, কোয়ার্টাইল ডেভিয়েশন ইজ হাফ অফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য আপার অ্যান্ড লোয়ার কোয়ান্টিটিস। এগুলো আসলে মানে যেমন আছে এমনই পড়ে ফেলা ভালো, সর্বোচ্চ মুখস্থ করে ফেললে আরও ভালো হয়। বাট এগুলোর মানে যে আসলে কী ওইটা না আমি বুঝি, না আমাদের স্যাররা শ্রদ্ধেয় টিচাররা আমাদের বুঝাইছে, আল্লাহ জানে। দেন মিন ডেভিয়েশন, ভেরিয়েবল, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট। আচ্ছা, এগুলো এখান থেকে রিডিং করে নিলে ভালো হয়। দেন আমাদের সেম জিনিসগুলো আবার দেওয়া আছে, এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে। এগুলো যদিও পরীক্ষায় কখনোই আসে না, বাট চাইলে একবার দেখা যাইতে পারে আর কি। মিন মানে সিগমা এক্স ইকুয়াল টু সামেশন অফ এক্স আই মাইনাস এক্স ডিভাইডেড বাই এন, অ্যারিথমেটিক অ্যাভারেজ। আচ্ছা, এগুলো বোঝানোর মতো ক্যাপেবল আমি না, বাট এগুলো পড়ারও খুব একটা দরকার মনে হয় না। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই ফর্মুলাটা চাইলে মাথায় রাখা যায়, বাট এইটাও যে পরীক্ষায় আসবে এমন কিছুই না। আচ্ছা, এই জিনিসটা একটু এক্সপ্লেন করা যায় যে মেজার্স অফ এসিমেট্রি বা স্কিউনেস। সো এই যে কার্ভটা মানে শেপটা আছে, এই জিনিসটার বলি আমরা বেল শেপ কার্ভ। তো বেল শেপ কার্ভের মানে হলো এটা যে একদম মাঝ বরাবর যে দাগটা দেখতে পাচ্ছি আমরা, এর দুই পাশে এটা পুরোই সিমেট্রিক্যাল, মানে এর ডান পাশে যেমন জিনিসপত্র আছে বাম পাশেও সেমন একদম সিমিলার জিনিসপত্র আছে। সো উচ্চতা বলি, হ্যাঁ উচ্চতা বলি বা কী বলে দৈর্ঘ্য বলি, যাই আছে সব কিছু একদম সিমিলার, মানে একদম সমান। সো এই জিনিসটাকে এই জন্য বলে বেল শেপ কার্ভ বা এসিমেট্রি মানে একদম সমতা আর কি। সো পরবর্তী যদি আমরা এটা দেখি যে এটা ডান দিকে আসি বা বাম দিকে আসি, দুই জায়গায় এই সমতা বিরাজ করে। এখন কার্ভ শোয়িং দ্য পজিটিভ স্কিউনেস। আচ্ছা, যদি আমরা এটার ডান দিকে যাই বা আমাদের রেখাগুলো যদি ডান দিকে পড়ে, এই জিনিসটার বলে আমরা পজিটিভ স্কিউনেস। মানে পজিটিভ স্কিউনেস মানে ডান দিকে যদি হয় তাহলে ডান দিকে ঝুঁকে পড়তেছে, আর যদি বলি আমরা নেগেটিভ স্কিউনেস তার মানে বাম দিকে ঝুঁকে পড়তেছে। এখন বলতে প্রশ্ন হতে পারে কী ঝুঁকে পড়তেছে। তো ওই যে আমরা একটা নর্মাল এক্সাম্পল দেখছিলাম যে আমাদের কী বলে সেন্ট্রাল টেন্ডেন্সি বা মধ্যমা, যদি আমরা 30 জন স্টুডেন্টের হাইট বাইর করি আর ওই জায়গায় যদি অ্যাভারেজ হয় 15, তো আমরা 15 থেকে যদি আস্তে আস্তে 20-25-এর দিকে যাই তাহলে মানে আমাদের পজিটিভলি স্ক্রুড হইতেছে বা ডান দিকে ঝুঁকে পড়তেছে। বা আমরা যদি নিচের দিকে 8-10-এ চলে আসি তার মানে আমাদের বাম দিকে স্ক্রুড হইতেছে। তো আমরা ওইটার সাথে জিনিসটার সাথে চাইলে একটু রিলেট করতে পারি। আচ্ছা, এখন আমরা 3টা ওয়ার্ড নিয়ে একটু জানার চেষ্টা করব। 3টা ওয়ার্ড যদি বলি আমরা, এই জিনিসটা কার্টোসিস বলে। কার্টোসিসের ভিতরে আমরা 3টা ওয়ার্ড দেখব, যেগুলোর বলে আমরা, একটা হলো মেসোকার্টিক, একটা হলো লেপ্টোকার্টিক, আর একটা ওয়ার্ড হলো আমাদের প্লেটিকার্টিক। সো ওই জিনিসগুলো কী মিন করে, আসলে আমরা যখন এরকম একটা নর্মাল বেল শেপ কার্ভ দেখতে পাবো, তো ওই নর্মাল বেল শেপ কার্ভটা বলি আমরা মেসোকার্টিক। সো মেসোকার্টিক আমি যদি লিখি মেসোকার্টিক, এটা যদি আমাদের একদম নর্মাল বেল শেপ কার্ভ থাকে তাহলে এটার বলতেছি আমরা মেসোকার্টিক। যদি আমাদের বেল শেপ কার্ভটা এনিহাও এরকম হয়ে যায়, একদম অনেক উপরের দিকে চলে যায়, চলে তারপরে আবার আসে,
তো এরকম উপরের দিকে যদি চলে যায় তখন আমরা জিনিসটা বলি লেপ্টোকর্টিক্স। আমি যদি একটু লিখি লেপ্টোকর্টিক, এই জিনিসটা বলতেছে আমরা লেপ্টোকর্টিক। আর যদি আমাদের এই গ্রাফটা একটু নিচের দিকে চলে আসে তখন আমরা এই গ্রাফটাকে বলতেছি প্লেটিওকর্টিক। প্লেটিকর্টিক। সো গ্রাফটার শেপ অনুসারে গ্রাফটাতে 3 ধরনের নাম হইতে পারে। আমাদের মেসোকর্টিক নর্মাল শেপ, লেপ্টোকর্টিক যদি বড় হয়ে যায়, আর যদি ছোট হয়ে যায় তার মানে আমরা বলতেছি প্লেটিওকর্টিক।